প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব বাজেট সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে যাই সাইফুল হক ভাইকে দিয়ে। সাইফুল হক ভাই, আজকে দেশের ৫৫তম বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নতুন এ বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা, যা গতবারের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। তো কেমন হলো বাজেট? আপনাকে ধন্যবাদ। বিএনপির নেতা, সংগ্রামী নেতা জনাব ইমরান সালেহ প্রিন্স, দর্শক শ্রোতা যারা দেখছেন এই মধ্যরাতে, আপনাদেরকেও শুভেচ্ছা। যেটা আপনি উল্লেখ করছিলেন যে ৭,৯০,০০০ কোটি টাকার নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। এবারই বহু বছর পর সংসদের বাইরে কেবলমাত্র টেলিভিশনে বিটিভিতে বসে আমাদের অর্থ উপদেষ্টা তিনি নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তিনি হাজির করেছেন। বাজেটের এমনিতেও সরকার নানা ধরনের চাপের মধ্যে, অর্থনীতির তো চেহারাটা খুব আশাব্যঞ্জক কোনো চেহারা না। গত 10 মাসে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ আসেনি। আপনারা জানেন যে বিনিয়োগ আসলে বাজেটের আকার বড় হয়, একটু স্বস্তির জায়গাটা থাকে, অভ্যন্তরীণ অথবা বাইরের কোনোটা যদি বলি। তারপরে ধরুন কর্মসংস্থানের তো একটা ভয়াবহ চিত্র। কদিন আগে দেখলাম একটা তথ্য বেরিয়েছে, গত 9-10 মাসে 27 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসছে। তো ফলে আর ইতিমধ্যে ধরুন গুরুত্বপূর্ণ ছিল, আমরা ভেবেছিলাম সরকার কিছু টাকা কিন্তু সরকারের হাতে এসছে, কিছু টাকা সরকার কিছু জব্দ করেছেন। তো সেই টাকাটা সরকারের এক ধরনের একটা রিসোর্সের জায়গা ছিল। মে মাসে আমাদের রেমিটেন্সের পরিমাণ ছিল ভালো, সাম্প্রতিক মাসগুলোতে মে মাসটা রেমিটেন্স খুব ভালো এসেছিল। আর সমস্যার মধ্যে তো মুদ্রাস্ফীতি এখনো পর্যন্ত আমাদের সীমানার বাইরে। তো অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের জন্য ছিল। ফলে অনেকটা বলতো না, এই অবস্থার মধ্যে যে কোনো অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার জন্য সংসারের আয় ব্যয়ের হিসাব করা যেমন কঠিন, এটা তার জন্য এটা কঠিন একটা চ্যালেঞ্জের জায়গা ছিল। সরকার কিছুটা সামাল দেওয়ার জন্য আইএমএফের সাথে শর্তে অনেকগুলো শর্ত প্রথম দিকে মনে হচ্ছিল রাজি হবেন না, পরে তারা সম্মত হলেন। আইএমএফ থেকে একটা বড় অঙ্কের লোন তারা পাবেন। সেটা কবে কখন যুক্ত হবে এখনও খুব নিশ্চিত না। সেদিক থেকে বাজেট বলতে পারেন গুণগত দিক থেকে নতুন কিছু না, এক পুরোনোটার একটা ধারাবাহিকতা আছে। বিনিয়োগের ব্যাপারে স্পষ্ট কোনো আশাবাদ নাই। বিনিয়োগ না হলে কর্মসংস্থান এমনিতে প্রায় 4.25 কোটির উপরে মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে এখন বাস করছে। আরও নতুন করে লক্ষ লক্ষ মানুষ যুক্ত হচ্ছে। তাদের জন্য সুসংবাদ কি, আর 12 আনা 14 আনা মানুষ যারা নিজেরা সরাসরি বাজারে যান, মানুষের জীবন জীবিকা যেখানে প্রতিদিন যেখানে তার ব্যয় মেটাতে মানুষের নাবিশ্বাস উঠছে, তাদের জন্য দু চারটা পণ্য ছাড়া বড় কোনো সুখবর এই মানুষের জন্য নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে এবারকার সরকার তারা বৈষম্য বিরোধী আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। বাংলাদেশে ধনী গরিবের যে বিশাল বৈষম্য, সম্পদের আয়ের যে বিশাল বৈষম্য, এবং গত 9-10 মাসে যেই লুটেরা দুর্বৃত্তরা এর আগের 15 বছরে আওয়ামী লীগের এই দুর্বৃত্ত শাসনে যারা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা লোপাট করে পাচার করে বিদেশে পাচার করেছে, এর প্রায় 99% টাকা এখনো উদ্ধার করা যায়নি। ফলে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি গত কমাসে। সেই জায়গাগুলো থেকে বলতে পারেন, এবং তারপর কথাটা বললাম যে বৈষম্য বিলোপের ব্যাপারে সরকার যখন কমিশনও করেনি, এবারকার বাজেটে বৈষম্য কীভাবে কমবে, আর বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ, স্বল্প আয়ের সাধারণ মানুষ যারা প্রতি মাসে যাদেরকে নতুন নতুন করে তাদের আয় বাড়েনি কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, এই মানুষের জন্য বড় কোনো স্বস্তির কোনো সংবাদ নেই। এটাকে খুব উচ্চাভিলাষী বাজেট বলা যাবে না এবার, যেটা আমরা অনেক আগে বলতাম। এখনো পর্যন্ত আর রাজস্ব আয়ের ক্ষেত্রে সরকার এনবিআরকে ভাগ করেছে জানেন,
তার সুফলটা যদি পজিটিভলি যায় হয়তো পেতে সময় লাগবে, কিন্তু এখনো পর্যন্ত রাজস্ব আয়ের ক্ষেত্রে এখনো বড় ধরনের ঘাটতি আছে। ব্যাংক থেকে লোন করতে হবে, IMF যদি লোনটা দেয়, বিদেশেরও কিছু লোনের জায়গা আছে। সব মিলে বলতে পারেন বাজেটে বড় কোনো চমক নেই। একটা কথা আজকে এটা বলেই, আমাদের পার্টি থেকে আজকে যেটা বলা হয়েছে বাজেট সম্পর্কে, একটা খুব চমৎকার একটা শব্দ আমি দেখলাম, যে সেখানে যেটা উল্লেখ করা হলো যে বাজেটে একটা স্বপ্ন যাত্রার একটা নৈরাশ্যজনক একটা চিত্র। মানে আমরা যাত্রাটা হচ্ছিল একটা স্বপ্নের মতন, যেখানে আশাবাদ হবে, বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্দীপনা, দারিদ্র্য দূরীকরণ, সবচেয়ে অভাবী মানুষের কাছে তার সুফলটা আপনি যাবে। এরকম ক্ষেত্রে চেহারাটা একটু বিবর্ণ, একটু হতাশাজনক চেহারাটা। চেষ্টা হয়েছে সীমিত সামর্থ্যের মধ্যে একটা ভারসাম্যমূলক জায়গা দেওয়ার জন্য। আরেকটা হলো আমাদের বাজেট কখনো পর্যালোচনা হয় না। যা কিছু চিৎকার আলাপ আলোচনা 29 বা 30শে জুন পর্যন্ত, এরপরে বাজেট কি হলো কেউ কোনো খবর রাখে না। পৃথিবীর অনেক দেশে মধ্যমেয়াদী বাজেট পর্যালোচনা করে, এরপরে কোন খাতের টাকা কোন খাতে যাচ্ছে এর কোনো জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগটা নাই। ফলে সেদিক থেকে বলতে পারেন এটা দিয়ে, আর এই সরকার যেহেতু তারা অল্প দিনের জন্য তারা আছেন, ফলে এটা বাস্তবায়নের তাদের বড় কোনো দায় দায়িত্বের জন্য ভবিষ্যৎ তাদেরকে জবাবদিহি করতে হবে, হয়তো সেই সুযোগ হয়তো সরকারের জন্য হবে না। তারপর আমরা দেখতে চাইব মানুষের জন্য স্বস্তির কিছু বিষয় যেন থাকে বাজেটে। কিন্তু আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বিএনপি কি ভাবনা বাজেট নিয়ে, আর এটা কতটা বাস্তবায়নযোগ্য বাজেট? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আলোচক আছেন শ্রদ্ধেয় জনাব সাইফুল হক ভাই, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বাজেট ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যেটা সাইফুল হক ভাই বললেন যে অনেকদিন পর মানে সংসদের বাইরে গিয়ে এরকম একটা বাজেট দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বাজেট দিচ্ছে, এবং এই আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর, গণ অভ্যুত্থানের পর জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল, জনগণ তো সব জায়গাতে একটা নতুনত্ব চেয়েছে। আমি মনে করি এই বাজেটে সেই গণ অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটে নাই। এবং এই বাজেট আমি মনে করি যে আগের যে সরকার যেভাবে বাজেটগুলো দিয়েছে, আওয়ামী লীগ সরকার, তারই একটা ধারাবাহিকতা, এবং এটার কাঠামোগত কোনো পরিবর্তন আমার চোখে পরিলক্ষিত হয় নাই। বরঞ্চ যেটা আমি বললাম, জনগণের একটা প্রত্যাশা ছিল, আমাদেরও প্রত্যাশা ছিল যে বাজেট প্রণয়নের আগে, যেহেতু এখানে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে জনগণের সাথে এদের সাথে কোনো সরাসরি সম্পর্ক নাই, রাজনৈতিক দলগুলোর সাথে তারা বাজেট নিয়ে হয়তো মত বিনিময় করবে, সেটা করলে বরঞ্চ আরও ভালো হতো এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতো। রাজনৈতিক দলগুলোর সাথে তারা এই বাজেট নিয়ে কোনো আলোচনা তো করেই নাই। অন্যান্য যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। আমি কয়েকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য সম্মানিত, ওনার একটি বক্তব্য শুনছিলাম, উনি খুব হতাশা প্রকাশ করলেন যে কি হচ্ছে দেশের অর্থনীতি নিয়ে। তো এখন আমরা তো শুনছি যে যেখানে সরকার বলছে যে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ তারা দিতে যাচ্ছে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে, ঐক্যমতের ভিত্তিতে। কিন্তু অর্থনীতির যে পথরেখা বা কি বলে রোড ম্যাপ, যে একটা নতুন অর্থনীতি যেখানে সাধারণ গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যেখানে আপনার সাধারণ মানুষের জীবন জীবিকার একটা উন্নয়ন ঘটবে, যেখানে একটা স্থায়ী তারা জায়গা করে নিতে পারবে, সেইটার কিন্তু অর্থনৈতিক কোনো সনদের কথা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে শুনি নাই, যেটা আমাদের শোনা খুব প্রয়োজন ছিল এবং একটা জনপ্রত্যাশা ছিল সেটা। তো বরঞ্চ এটা না করে তারা মনে হয় যে রাজনৈতিক ব্যাপারেই বেশি আপনার জোর দিচ্ছে। আর যেটা আমি বলছিলাম, এক লাইনে শেষ করি, যে নির্বাচিত সরকার না থাকলে, মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ যদি না থাকে, সেখানে
জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না, যেটা আমরা আবারও প্রমাণিত হইল এই বাজেট প্রণয়নের মধ্য দিয়ে। এখানে জনগণের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। তো এটা ইতিমধ্যে আপনি ধরেন ঢাকা চেম্বার বা অন্যান্য ব্যবসায়িক সংগঠন তারা বলেছে এটা ব্যবসা বা বিনিয়োগ বান্ধব হয় নাই এই বাজেটটা। তো যাই হোক, তো যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, হয়তো আগামী নির্বাচন তারা হয়তো একটা ছোট আকারের বাজেট দিতে চেয়েছে, যদিও এখানে অঙ্কের দিক থেকে মানে এটা হয়তো কম, মানে বাজেটের কমানো হয়েছে, কিন্তু ভিতরের যে বিষয়গুলো রয়েছে সব কিন্তু আগের মতোই রয়েছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম বিশ্ব ব্যাংক বলেছে গত 10 মাসে নতুন করে 27 লাখেরও বেশি মানুষ নাকি দরিদ্র সীমার নিচে নেমে গেছে, এবং তার নাকি 18 লাখেরও বেশি হচ্ছে নারী। তো এই যে কর্মসংস্থানের যে বিষয়, এটা তো আপনার এই বাজেটে একটা প্রতিফলন হওয়ার খুবই বেশি প্রয়োজন ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নোবেল বিজয়ী এবং উনি শান্তিতে নোবেল পেয়েছেন, এবং ওনার কাজ হচ্ছে আপনার এই দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি যে একটা নতুন মডেল স্থাপন করেছিলেন। তো আমরা তো মনে করেছিলাম এরকম কিছু একটা এই বাজেটে থাকবে, যেখানে 27 লাখ নতুন আপনার দারিদ্র্য সীমার নিচে যাবে না, বরঞ্চ আরো ব্যাপক জনগোষ্ঠী উন্নত জীবনের একটা দিশা পাবে, একটা পথ পাবে, সেটা আমরা বাজেটে পাইনি। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বাজেট আজকে বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছে যে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্যপণ্যের দাম কমতে পারে। এছাড়াও আইসক্রিম, তরল দুধ, কলম, কম্পিউটার, স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু পণ্যের দামও কমতে পারে। আপনি বলছিলেন যে নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির কোনো খবর নেই। তো এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমার একটা সম্ভাবনা বাজেটে দেখা যাচ্ছে। কিছুটা ধরেন যেটা বললাম, কয়েকটা পণ্যের দাম কিছু কমার একটা সম্ভাবনা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আপনি খেয়াল করবেন সরকার যে সমস্ত কন্ডিশনে IMF থেকে তারা লোনটা নিয়েছেন, সরকার আমাদের গ্রামীণ কয়েক কোটি মানুষের জন্য 20 থেকে 24-25টা খাত আছে, যেখানে সোশ্যাল সেফটি নেটে যেখানে বর্ধিত বরাদ্দ হওয়ার কথা আমাদের মতন দেশে, অনেকগুলো ক্ষেত্রে বরাদ্দটা প্রত্যাহার করা হয়েছে, কোথাও বরাদ্দটা অনেকখানি কিন্তু তারপরে কমে যাচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মতন দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষার মতন জায়গাটা কেমন, এরকম অনেকগুলো প্রশ্নে আমাদের এখানে বিদ্যুৎ থেকে শুরু করে অনেকগুলো প্রশ্নে এই সময়কালে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে হয়তো বিদ্যুতের ওরকম কোনো দাম এখনো পর্যন্ত বৃদ্ধি হয়নি। কিন্তু আরেকটা হচ্ছে যে অনেক সময় আপনি এমনকি কালকে যদি আপনি বাজারে যান, আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত পণ্যের বলা হচ্ছে যে একটু দাম কমার সম্ভাবনা, দেখবেন যে সেগুলো কিন্তু বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না। তার মানে বাজার যারা নিয়ন্ত্রণ করে, যে বাজার সিন্ডিকেট, সে বাজার সিন্ডিকেট কিন্তু 15 বছরের জমানার পরে এখন বাজার সিন্ডিকেটের হয়তো কিছু হাত বদল হতে পারে, পুরনো সিন্ডিকেটের সাথে কিছু নতুন সিন্ডিকেট যুক্ত হয়েছে, গুণগতভাবে বাজার সিন্ডিকেট তারা কিন্তু যায়নি। আপনি আবার যখন দেখবেন দাম আবার বৃদ্ধি করবেন, তখন আবার সমস্ত পণ্য আবার কিন্তু সেখানে কিন্তু পাওয়া যাবে। অনেক সময় আমরা বলি না যে কাজের গরু কেতাবে থাকে, গোয়ালে নেই। এই বাজেটে যেটা কার্যকারী করার জন্য যে উদ্যোগ দরকার, এর যে মনিটরিং থাকা দরকার, ডে টু ডে এটা যে তদারকি থাকা দরকার, কার্যকারী না হলে, কারণ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ভোক্তা পর্যন্ত আসার ক্ষেত্রে আমি তার দ্বারা উপকৃত হচ্ছে কিনা। সরকার এর আগে ইভেন আওয়ামী লীগ আমলে আমি দেখেছি, আওয়ামী লীগ বিপদে পড়েছিল, কয়েকটা পণ্যের তারা আমদানি শুল্ক কিছু কমিয়েছিল, কিন্তু ভোক্তা পর্যায়ে এসে কিন্তু তার কিন্তু কোনো প্রভাব পড়েনি। এই আমলেও সরকার চেষ্টা করেছে কিছু পণ্যের আমদানি শুল্ক কমিয়ে আনার জন্য, কয়েকটা পণ্যের শুল্ক পুরোপুরি একেবারে বাদ দেওয়ার জন্য, কিন্তু ভোক্তা লেভেলে এসে অধিকাংশ ক্ষেত্রে কমেনি, মানুষ সুফলটা পায়নি। তার মানে হচ্ছে যে উৎপাদন, বিপণন, বন্টনের টোটাল যে চেইন, গোটা ব্যবস্থাপনা, সেখানে যদি তদারকি না থাকে, যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কেবলমাত্র কাগজের সিদ্ধান্ত দিয়ে মানুষ কিন্তু তার ফলাফলটা মানুষ পাবে না। ফলে এই যে শুভঙ্করের ফাঁকিটা, আরেকটা কথা আমি একটু বলি আপনাকে, বাজেটে অধিকাংশকে যেটা বললাম, বাজেট যে কার্যকারী হয় না, দেশের এই মুহূর্তে একটা আধা নৈরাজ্যিক অবস্থা বিদ্যমান।
একটা চলছে না, কোথাও কেউ কোনো কিছু চলছে না, মানে চাকুরি বজায় রাখার জন্য যেটুকু না করলে নয়, বা একটা প্রতিষ্ঠানের খোলা আছে, দোকান খোলা আছে, এটা না করলে নয়, মানে পুরো ব্যবস্থা গ্র্যাজুয়ালি ভেঙে পড়ছে। কোনো জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই, কাউকে আপনি যে কোনো বিধিবিধান আইনের মধ্যে আনবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, এই জায়গাটার নাই। ফলে এরকম একটা নৈরাজ্যিক, যেখানে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি ঘটছে, দেশে যখন একটা অস্থিরতা, তখন মানুষ যখন উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকে, তখন বিনিয়োগ বলি বা অথবা লগ্নি করা বলি, বিনিয়োগ করা বলি, এমনকি ধরুন বাইরে বাদ দেন, আমাদের অভ্যন্তরীণ খাতেও এখানে যে আমাদের লক্ষ লক্ষ যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, তারাও কিন্তু উদ্যোগের ক্ষেত্রে তারা কিন্তু সাহস পান না। কোথায় কোন মব কোথায় হামলা করবে, কোথায় যে হামলে পড়বে, কোথায় চাঁদা দাবি করবে, তার মানে অর্থনীতি এটা তো একটা টোটাল একটা চেইন একটা। তো সেই জায়গাটা সরকার কিন্তু এখন আশ্বস্ত করতে পারেনি যে নিয়ম অনুসারে চলবে, আইন অনুসারে চলবে এবং অর্থনীতির এই চালিকা শক্তিটা অব্যাহত থাকবে। ফলে এরকম একটা আধা নৈরাজ্যিক অবস্থায় কোনো সরকারের পক্ষে তারা যেটুকু বললেন এটাও কার্যকরী করাটা প্রায় অসম্ভব। এই জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। প্রিন্স ভাই, আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে বাজেট, যেটা প্রস্তাবনা বাজেট দেওয়া হয়েছে, সেখানে ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার একটা সুযোগ রাখা হয়েছে। তো এই কালো টাকা সাদা করা নিয়ে মানে সবসময় এটা অনেক সোচ্চার দেখেছি। হ্যাঁ, ঠিকই আছে, কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন দেশে এটা সুযোগ থাকে, কিন্তু সেটা কয় বছর, 1 বছর 2 বছর 3 বছর খুব বেশি হলে, তারপরে কিন্তু সুযোগটা দেওয়া হয় না। কিন্তু এই যে ক্রমাগতভাবে প্রতি বছর এটা দেওয়া হচ্ছে, এই জন্য তো আমরা বললাম যে আগের বাজেটের ধারাবাহিকতা, এটা আওয়ামী লীগ আমলেও তাই হয়েছে, পুরো 15 বছর ধরে আমরা দেখলাম এটা চলে আসছে। তো এখন আবার সেটা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া, বিএনপি আমাদের 1বার বা 2বার এটা হয়েছিল, বাস তো ওই পর্যন্ত। সাইফুর রহমান সাহেব তো সেভাবেই বলেছেন যে এটা মানে আর বেশি দেওয়া যাবে না। কিন্তু বারে বারেই আপনি যখন দেশের কালো টাকা এত বেশি, এটাকে সাদা করার জন্য আপনি প্রতি বছরই দিবেন, তার মানে কি আপনার যে দুর্নীতি, আপনার যে লুটপাট, এটাকে আপনি বন্ধ করতে যাচ্ছেন না, এটাকে উৎসাহিত করা হয় এইসবের মধ্য দিয়ে। কারণ যারা এইসব করে, দুর্নীতি বা লুটপাট করে, তারা তো মনে করে যে আমরা এর মাধ্যমে যে কালো টাকাটা অর্জন করলাম, সেটা পরে আমি বিনিয়োগ করে আবার এটাকে আমি সাদা করে নিতে পারবো। তো এই তো পরিস্থিতি চলছে। আজকে দেখেন সাইফুল ভাইকে বলতেছেন যে জিনিসপত্রের দাম কোনটা কমবে কোনটা বাড়বে। এখন বলা হচ্ছে প্রসাধন সামগ্রী হলো সাবান, এটার দাম বাড়বে। সাবান এখন কোনো এটা মানে এলিট ক্লাসের জন্য না, এটা সাধারণ মানুষ ব্যবহার করে, সেই সাবানের দাম আপনি বাড়িয়ে দিচ্ছেন। আপনি এখানে বাড়িয়ে দিচ্ছেন প্লাস্টিক, মানে বাসা বাড়িতে যেসব প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে, একেবারে কুড়ে ঘর থেকে শুরু করে আপনার উচ্চবিত্ত সবাই এটা ব্যবহার করে, সেটার দাম আপনি বাড়িয়ে দিচ্ছেন। এলপিজি সিলিন্ডার ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে, সেটার দাম আপনি বাড়িয়ে দিচ্ছেন। আপনি বল পয়েন্ট কলম, এই কলম তো সাধারণ মানুষ ব্যবহার করে। এলপিজির দাম কমিয়েছে মনে হয় না, আমি ডেইলি স্টারে দেখলাম আজকে, ডেইলি স্টারে দেখেছি এইমাত্র, আপনার এখান থেকে আমি নোট করলাম। তো ধরেন আরও একটা আশ্চর্যজনক বিষয় আমার কাছে মনে হচ্ছে যে দেশি তৈরি মাইক্রো ওভেন, দেশি তৈরি ওয়াশিং মেশিন, দেশি তৈরি ব্লেন্ডার, জুসার, যেগুলো এখন সাধারণ মানুষ ব্যবহার করে, এটা কোনো বিলাসী দ্রব্য না। এখন সাধারণ আপনার ওই যে বস্তি ঘর যেখানে সাধারণ শ্রমিকরা বসবাস করে, তারাও কিন্তু ব্লেন্ডার, জুসার, আপনার যে কী বলে ওটার নাম, প্রেশার কুকার, রাইস কুকার, তারাও কিন্তু ব্যবহার করে। সেগুলোতে দাম বাড়িয়ে দিয়ে চাপটা কোথায় আপনি ফেলছেন সেটা তো বুঝতে হবে। আপনি আয়রন, ইস্ত্রি, এটা তো সাধারণ শ্রমিকদের ঘরে ঘরে, কৃষকদেরও ঘরে ঘরে আছে, তারা ইস্ত্রি করে জামা এখন পরে। এগুলি কিন্তু এখন প্রসাধন সামগ্রী না, বা এটা মানে ভোগবিলাসের বিষয় না। তো এগুলো যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করছে বা করে, সেগুলোর দাম বাড়িয়ে দিয়ে আসলে সাধারণ মানুষের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। কারণ অর্থনৈতিক অবস্থা কিন্তু সাধারণ মানুষের খুবই খারাপ। তো তার মধ্যে এইসব জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, জুতার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ানো হচ্ছে, জুতার উপর ট্যাক্স বসানো, পেপার, আপনার এই যে আপনার ধরেন দেশি তৈরি 4 স্ট্রোক 3 হুইলার যান, দেশি তৈরি, আপনি তো বিদেশিটা উৎসাহিত করছেন আনার জন্য, তো দেশে তো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তো কেন এইটার উপর দাম বাড়ানো হবে? তো আমি অর্থ উপদেষ্টা, উনি খুব বিচক্ষণ ব্যক্তি, আমি ওনাকে সেভাবে জানি।
তো আমি ওনার কাছে আহ্বান জানাবো যেটা সাধারণ মানুষ ব্যবহার করে সেগুলোর যেন দাম না বাড়ে। আর দেশি তৈরি এই যে আপনার ব্লেন্ডার, জুসার, কি বলে এই যে আপনার মাইক্রোওভেন, দেশি তৈরি আপনার ওয়াশিং মেশিন, এগুলোর দাম কেন বাড়ানো হবে এটা বুঝলাম না। এগুলো যাতে দাম কমে সেই দিকে ব্যবস্থা নিতে হবে। এগুলো এখন কোনো বিলাসী দ্রব্য নয়, এটা সাধারণ মানুষ ব্যবহার করে। আপনি সাধারণ শ্রমিকদের ঘরে ঘরে গিয়ে দেখবেন যে এগুলো আছে। আমরা একটা বিরতি নিয়ে আসি চলছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনায় যাচ্ছি সাইফুল হক ভাইয়ের কাছে। সাইফুল হক ভাই, আজকে তো আপনারা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন, তো আপনি তো সেই বৈঠকে ছিলেন, তো কি 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 বিষয় উঠে এসেছে বা কি নিয়ে আলোচনা হয়েছে একটু জানাবেন। আমি তার আগে বাজেটের একটা ব্যাপারে শুধু একটু যোগ করতে চাই। আমরা ভেবেছিলাম যে সরকার যেটা লম্বা সময় পেলেন, তিনটা তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা পার করে ফেলেছেন, এখন তারা 9 মাস পার করে 10 মাসে পা দিয়েছেন। গোটা যে বাজেটের যে ফিগারটা আমরা বললাম না, 7,90,000 কোটি টাকা, শুধুমাত্র গত 15-20 বছরে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তদের কাছ থেকে শুধুমাত্র 3 থেকে 5% এদের এই অবৈধ টাকা যদি আপনি সম্পদ যদি উদ্ধার করতে পারতেন, তাহলে বাজেটের আকার এর দ্বিগুণ 3 গুণ করা সম্ভব ছিল। 18 কোটি মানুষের দেশ, এই বাজেটটা খুব ছোট বাজেট সেই হিসেবে আমাদের জন্য। আমাদের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানটা মিলে তার মানে হলো যে কোনো কার্যকারিতা দেখছে না। আমরা যে অভ্যুত্থানের কথা বলি প্রায় সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু এটার ফলাফলটা আমি কিন্তু ফিল্ড লেভেলে এসে তার কোনো ইফেক্টিভনেস যেটা কার্যকারিতার অর্থে আমরা কিন্তু দেখি নাই। ফলে ওই জন্য এটা একটা হতাশার জায়গাটা তৈরি করেছে এবং স্বাভাবিকভাবে, এবং তারা কোনো কিছু করবার যে ক্ষমতা, সে ক্ষমতাও অনেকখানি হারিয়ে ফেলেছে বলে মনে হয়। আর আপনি যেটা বললেন, আজকের যে আলোচনা ছিল জাতীয় ঐকমত্য কমিশনের, তারা দ্বিতীয় ধাপে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে তাদের যে আলোচনা চলছে, দ্বিতীয় ধাপের একটা আনুষ্ঠানিকতা, একটা উদ্বোধনী সভা হিসাবে আজকে সভাটা হয়েছে। 28টা দল সেখানে উপস্থিত ছিলেন এবং 26টা দল সম্ভবত তারা ওখানে বক্তব্য রেখেছেন। এর মধ্যে আমাদের এক নেতা তিনি হিসাব দিয়েছেন, আমি ছিলাম, মোটামুটি 23টা দলের মতন, এবং তারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনটা হওয়া দরকার এটাতে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হলো যে আমরা বলেছি যে আপনার যেহেতু বিপুল অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বর বা তার আশেপাশে নির্বাচনের কথাটা বলেছেন, বলা হয়েছে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। যেমন আমি যেটা বলেছি যে ধরুন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অপ্রয়োজনীয় একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে, সরকার যেন দলগুলোকে একটা প্রতিপক্ষ বিবেচনাটা তারা করছেন, অথচ দলগুলো সমর্থনেই তো সরকার ক্ষমতায় আছেন। আমরা বলেছি, আমি আগের দিন বলেছিলাম মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আজকে বলেছি যখন আপনারা যুদ্ধকালীন অবস্থা, যেটা বারবার করে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলতে পছন্দ করেন, আমরা বলেছি এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা নিশ্চয়ই জেনারেল আমরা পাল্টাতে চাই না, বলেছি তার উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু এটা তো নিশ্চয়ই শর্তহীন না। কিন্তু সরকার তার উপদেষ্টাদের কারণে প্রবলভাবে সরকার বিতর্কিত হয়ে পড়েছেন। আমরা বলেছি, আমি নিজেও বলেছি, সরকার উচিত হবে যেসব কারণে তারা সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন সেখান থেকে সরে আসা, প্রয়োজনবোধ উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা, আর সরকার তার এখতিয়ারের বাইরে যেয়ে, তার গুরুত্বপূর্ণ ম্যান্ডেটের বাইরে যেয়ে তারা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আলোচনা এসছে, মানবিক করিডোরের নাম করে, বন্দরদার নাম করে, অনেকগুলো ইনিশিয়েটিভ যেগুলো তাদের দিক থেকে কোনো উদ্যোগ নেবার কথা না, বলে সেখান থেকে সরকার যাতে সরে আসে। আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা বলেছি যদি সদিচ্ছা কাজ করে এই জুন মাসের মধ্যেই ঐকমত্য কমিশন যেখানে আমরা একমত হতে পারবো, সেখানে একমত হয়ে জুলাই সনদ যাতে আমরা স্বাক্ষর করতে পারি, এবং সেটা হবে ন্যূনতম একটা ঐক্যের জায়গাটা
নির্বাচন কমিশন প্রস্তুত, তাহলে বাকি থাকে নির্বাচন। তো কথাটা এরকম এসে যদি এনগেজমেন্ট থাকে সরকারের সাথে, বোঝাপড়া থাকে, 31শে ডিসেম্বরের 7 দিন আগেও নির্বাচন হতে পারে। আমি নিজে বলেছি যদি 7 দিন পরে নির্বাচন হয়, যদি জানুয়ারি 1 থেকে নির্বাচন, এটা নিয়ে কেউ নিশ্চয়ই আপত্তি করবে না। ফলে এই কথাগুলো এবার প্রবলভাবে এবার উঠে এসছে। আর লাস্ট বাক্যটা বলি, ঐক্যমত কমিশন 3.5 মাস তারা একটা এক্সারসাইজ করলেন, আজকে তারা বলতে পারলেন না কোন কোন প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত। আমরা বলেছি আগামীকালও আবার আলোচনা আছে 11টার সময়, যে আপনারা এই ব্যাপারে একটা তালিকা আপনারা দিন, দেশবাসীকে জানান। আর যেসব প্রশ্নে দ্বিমত আছে দলগুলোর সাথে আলাদা আলাদা করে আলোচনা করে আমি মনে করি বাকি প্রশ্নে আজ আমরা কিছু একমত হতে পারবো, যেগুলো একমত হতে পারবো না সেগুলো ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে সেটা থাকবে ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায়, পার্লামেন্টে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিএনপি বলছে যে সংবিধান ছাড়া অন্য সব সংস্কার 1 মাসের মধ্যেই সম্ভব এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। জামায়াত বলছে যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায়, আর এনসিপি বলছে জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা তারা চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় সব রাজনৈতিক দল একমত ছিল, কিন্তু এই যে ঐক্য যেটা, এটা আসলেই কেন দিন দিন দূরে সরে যাচ্ছে? এইটার জন্য মূলত সরকার দায়ী। কারণ সরকার ড্রাইভিং সিটে আছে। সরকারের উচিত ছিল যে তার স্টেক হোল্ডার হিসাবে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং এর মধ্য দিয়ে একটা ঐক্যমত্য সবার মধ্যে রাখা। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সেই প্রত্যাশার মুখে ছাই দিয়ে আমরা দেখেছি সরকার কেন যেন, যেটা সাইফুল ভাই বললেন, যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে এবং রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা বা দূরে ঠেলে দিয়ে তারা এককভাবে তারা কিছু করতে চাচ্ছে। এবং সরকারের কতিপয় উপদেষ্টা তারা একটা বিরাজনীতিকরণের টোন আমরা তাদের কথাবার্তার মধ্যে থেকে পেয়েছি এবং মনে হচ্ছে যে বারে বারেই যখন বলে যে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা দায়িত্ব নিইনি, আমাদের আরও দায়িত্ব আছে। হ্যাঁ, শুধুমাত্র নির্বাচনের জন্যই তারা দায়িত্ব নিয়েছেন, আরও দায়িত্ব পালন করবেন বলেই তাদেরকে একটা যৌক্তিক সময় রাজনৈতিক দলগুলো, জনগণ তাদেরকে দিতে চেয়েছে। যেখানে সাইফুল হক ভাই বললেন যে 3টি তত্ত্বাবধায়ক সরকারের টাইম কিন্তু এরা নিয়েছে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার, আপনারা 90-এর বলেন, 96 বলেন, 2001 সালে বলেন, সব তত্ত্বাবধায়ক সরকারের 3 মাস দায়িত্ব ছিল আপনার নির্বাচনকে, মানে নির্বাচন প্রস্তুত করার জন্য বা নির্বাচন আয়োজন করার জন্য। কিন্তু এই সরকার 9 মাস পেরিয়ে 10 মাসে পড়লো। তো এই 10 মাসে তারা করলোটা কি? আজকে এই যে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন আমাকে, যে কেন এই ঐক্যটা ধরে রাখা গেল না, ঐক্যটা ধরে রাখা গেল না এই যে কিছু কিছু উপদেষ্টার মানে পক্ষপাতিত্বমূলক আচরণ এবং এই তাদের আচরণের মধ্য দিয়ে আপনার সরকারের নিরপেক্ষতা, সরকারের গ্রহণযোগ্যতা, সরকারের বিশ্বাসযোগ্যতা কিন্তু আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সরকারের এগুলো প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে, যে কারণে তো আজকে এই পরিস্থিতি। আমরা যেটা আজকে বলেছি, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বলেছেন, 30 দিনের মধ্যেই এই ব্যাপারে ঐক্যমত্য সম্ভব। সেটা জুলাই সনদ বলেন আর যাই বলেন, দিতে পারেন, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা কেন চাই ইতিমধ্যেই তা আমরা বলেছি। এবং ডিসেম্বরের পরে আপনার নির্বাচন কেন সরকার, প্রধান উপদেষ্টা কিংবা ওই কতিপয় উপদেষ্টা চান, সেটা কিন্তু তারা আমাদেরকে বলতে পারেনি, কনভিন্স করতে পারেনি। তো আজকে যেটা হয়েছে আমরা সবাই দেখেছি, ওনারা বলেছেন যে 26টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। তার মধ্যে 23টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা স্পষ্টভাবেই বলেছেন ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব। আর একটি রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, তারা বলেছে জুলাইয়ের সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। এটা কেন বলেছেন সেটা আমার জানা নেই। জামাত ইসলাম নাকি বলেছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল হতে পারে। এটা তারা একটা সব দিকে মানে একটা ব্যালেন্স করে তারা বক্তব্য রাখে সব সময়, সেটাই আজকে বলেছে। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল সেটা আজকে কিন্তু বলেছে। এই যে কয়েকদিন আগে যে প্রধান উপদেষ্টা আপনার জাপানে গিয়ে বলে আসলেন, একটিমাত্র রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল, আপনার একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। তা আজকে তো ওনার সামনেই
সকল রাজনৈতিক দল একই সুরে কথা বললো, তাহলে তো ওনার ওই বক্তব্যের গ্রহণযোগ্যতা আছে কোথায় গিয়ে দাঁড়ালো? সারবত্তা কি আপনার ইয়া থাকলো? তাহলে ওনাকে যারা এইসব কথা বলার ক্ষেত্রে উৎসাহিত করছেন, ওনার যারা আছেন সহযোগী, তারা ওনাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? উনি তো একজন বিজ্ঞ ব্যক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন আমরা দেখতে চাই। আমরা তো ওনার বিপক্ষে না, উনি আমাদেরকে কেন বিপক্ষে ঠেলে দিচ্ছেন এবং কেন তিনি একটা বৈরী সম্পর্ক তৈরি করছেন? এখন কাদের প্রতি ওনার এত দুর্বলতা এটা আমরা জানি না, এই দুর্বলতা ওনার থাকা উচিত না। এই জন্য আজকেও আমরা বলেছি যে যারা এসব করছে তাদেরকে উপদেষ্টা, আমি সাইফুল হক ভাইয়ের সাথে একমত, উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ তৈরি করা, যারা কোনো পক্ষপাতিত্ব করবে না, যারা সরকারের যে মূল দায়িত্ব সেটা তারা বাস্তবায়ন করবেন। আর সংস্কার এত ভয় পাওয়ার কিছু নাই। বিএনপি যখন সংস্কারের প্রস্তাব তুলেছে, ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ যখন সরকারের প্রস্তাব মানে এই সংস্কারের প্রস্তাব তুলেছে, এটা ফ্যাসিবাদী শাসনের অগ্নি গর্বে আরো 3 বছর আগে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আরো 3 বছর 4 বছর বিএনপি বেগম খালেদা জিয়া তো 2016 সাল থেকে আপনি এটা বলে আসছে। তখন আজকে যারা সংস্কারের কথা বলছে তাদেরকে তো আমরা তখন খুঁজে পাইনি। তারা তখন অনেকে বিদেশে বিলাসী জীবনযাপন করেছেন, দেশে আসতে চান নাই, কারণ এখানে আসলে কোন বিপদের মধ্যে পড়ে। বিদেশে বসে বসে সুন্দর সুন্দর কথা বলেছে, হ্যাঁ, তখন সেটা সরকারের বিরুদ্ধে গেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। কিন্তু বিএনপি তো নির্যাতন নিপীড়ন সহ্য করে, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য রাজনৈতিক দল, আমরা কিন্তু সে কথাটা বলেছি। ওই জন্য ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি সংস্কারে অঙ্গীকারাবদ্ধ। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের আপনার জুলাই হত্যাকাণ্ডের বিচার সব রাজনৈতিক দলই চায় এবং সংস্কার সবাই আপনারা চাচ্ছেন এবং নির্বাচনের রোডম্যাপও চাচ্ছেন। তো জুলাই আপনার নির্বাচনের রোডম্যাপ আসলে কেন দেয়া হচ্ছে না? এতে সংস্কার কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার তো বাধাগ্রস্ত হওয়ার কথা না। দুইটাতে আপনার কারোর কোনো, সরকারের কোনো আপত্তি নেই, এটাতে কেন আপত্তি? হ্যাঁ, যেটা আপনি খুব সঠিকভাবে বললেন, আমরা তো বিচারের ব্যাপারে তো প্রত্যেকেরই আমাদের পাবলিক অঙ্গীকার আছে। সরকার শুরু করবেন, বিচারটা দৃশ্যমান করবেন, গুরুত্বপূর্ণ কিছু বিচার তারা এগিয়ে নেবেন, পারলে তারা প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করবেন। পরবর্তী নির্বাচিত সরকার তারা এই বিচারের কার্যক্রম তারা এগিয়ে নেবেন এবং এটা সবার একটা পাবলিক অবস্থান। এটা একটা সংস্কারের ব্যাপারেও সবাই আমরা একমত। এখন দাঁড়াচ্ছে যে এখন তাহলে আমরা সরকার কোথায় দাঁড়াবে, যেখানে বটম লাইনের প্রশ্ন সেখানে সরকার দাঁড়াবে, সেটা নিয়ে আমি বড় কোনো সমস্যা দেখি না। বরঞ্চ প্রধান উপদেষ্টা চমৎকার করে বলেছেন যে বটম লাইন হবে যেখানে সবাই আমরা একমত হতে পারি, তার উপরে সরকার যদি দাঁড়ায় তাহলে সংস্কার নিয়ে তো যেখানে ন্যূনতম একমত হবে তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ বলি বা জাতীয় সমঝোতা সনদ বলি, সেটা স্বাক্ষরিত হবে, যেটা আমাদের জন্য এক ধরনের ম্যাগনা কার্টা হিসাবে হয়তো বা কাজ করবে। তারপরে বললেন এরপরে তো আর কোনো সমস্যা নেই নির্বাচনের ব্যাপারে, তাহলে কেন অস্পষ্টতা? মনে হচ্ছে দুটো কারণের জন্য, যেটা পাবলিক স্ফেয়ারে ডোমেইনে যেটা আলোচনা বা জনপরিসরে বহুল আলোচনা ভেতরে বাইরে, একটা সম্ভবত যেটা যে নতুনভাবে সরকার যাদেরকে বলেন মদত দিয়ে বা কোলে পিঠে করে যে দলটাকে সরকার তৈরি করবার চেষ্টা করছেন, তাদের দিক থেকে তার চাপ আছে। সরকার যতখানি সরকার কন্টিনিউ করতে পারে, সরকার যদি একটা লম্বা সময় পায়, তাদের একদম রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি, তো এটা খুব সহজভাবে এটা খুব বোঝা যায়। আরেকটা কারণ হচ্ছে সরকার এমন কিছু এজেন্ডা তারা হাজির করছেন যেগুলো তারা 3জন উপদেষ্টা 3 রকম কথা বলছেন কেবলমাত্র মানবিক করিডোর নিয়ে। এমন কিছু এজেন্ডা সম্ভবত আছে যেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে বা নির্বাচিত সরকার দিয়ে যেগুলো তো কার্যকরী করা যাবে না। ফলে এই সরকারকে দিয়ে ওই সমস্ত এজেন্ডাগুলোকে এগিয়ে নেওয়া যায় কিনা কিছু দূর, এবং এটা বোধ ইন্টারনাল এবং এক্সটার্নাল রিজন ইন্টারন্যাশনাল অনেক প্লেয়াররা কাজ করতে পারে। লাস্টে একটা কথা মনে হয়েছে, কারা চাচ্ছেন না নির্বাচনটা? এই সরকারে যারা প্রত্যক্ষ পরোক্ষ, যারা বেনিফিশিয়ারি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, প্রশাসনিকভাবে, যারা মনে এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, তারাই চাচ্ছেন নির্বাচন যত ডিলেইড হয় তাদের জন্য সুবিধা। তো এটা নিশ্চয়ই কোনো যুক্তির কথা হতে পারে না। আর একটা
অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশ যে নিরাপদ নয়, এখন দেশের চারিপাশে তাকালে আমরা বুঝতে পারি। এই জন্য খুব দ্রুত একটা যৌক্তিক সময়ের মধ্যে আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচনের পরিষ্কার একটা পথনকশা সরকার যেন দেন। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শেষ করব, আমরা শেষ প্রান্তে একেবারে। আর জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছিলাম, তো অনেকগুলো মামলা হয়েছে, 10 মাসে মাত্র একটি ট্রাইব্যুনাল। তো সরকার এই বিচার নিয়ে কতটা আন্তরিক, এখনো কেন কয়েকটি ট্রাইব্যুনাল করা গেল না? এইটা তো আমাদেরও প্রশ্ন যে বিচার এবং সংস্কার এটা চলমান প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াটা শুরু করতে এত কেন জটিলতা, এত কেন আমলাতান্ত্রিক জটিলতার মতো বা লাল ফিতার দৌরত্বের মতো এত কেন সমস্যা এখানে তৈরি হলো? এখানে তো অনেক আগেই একাধিক ট্রাইব্যুনাল তৈরি করে মামলাগুলো সেভাবে চালানো যেত। এইটা শুরু হয়েছে, আমরা তো বলেছি এই বিচার তো একদিনে সম্ভব না, এটা একটা তাড়াহুড়ারও কিছু নাই। তাড়াহুড়া করতে গিয়ে আবার এই বিচার প্রক্রিয়াটা না যা প্রশ্নের মুখে পড়ে, সেটাও আমরা চাই না। সেই জন্য এটা আরও আগেই শুরু করা উচিত ছিল, যাতে আপনার যথাযথ সাক্ষী প্রমাণ দিয়ে সেগুলো যেন একটা ভালো একটা বিচারের দিকে যায়। এটা এই প্রক্রিয়াটা শুরু করে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে দেওয়া উচিত ছিল। আজকে দেখেন, নির্বাচনের তারিখ ঘোষণা না হয় বা রোডম্যাপ না ঘোষণা হওয়ায় সারা দেশে একটা অস্থিরতা কিন্তু বিরাজ করছে, অস্থিতিশীলতা কিন্তু আছে, একটা সন্দেহ, অবিশ্বাস কিন্তু আছে। এই যে সাইফুল হক ভাই বললেন, আমি একমত যে সাধারণ মানুষ কি মনে করছে। কারণ আমরা গ্রামে গঞ্জে যাই, শহরে বন্দরে যাই, বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলি, তারা মনে করছে যে একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য, তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নির্বাচনটা পিছানো হচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের ধারণা, আমার ধারণা না। এখন সাধারণ মানুষের পালস ধারণ করি তো, পালস বুঝেই তো আমাদের রাজনীতি করতে হয়। তো এটা আমাদেরও এক সময় ধারণা হতে পারে। তো এই যে বলা হচ্ছে যে কি বলে, বিচার না হলে নির্বাচন হবে না, সংস্কার হলে না বিচার হবে না, তাহলে তো এই বিচার বা সংস্কারের জন্য আপনার 5, 7, 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে কি সেই পর্যন্ত আপনার নির্বাচন হবে না? আর সংস্কারের একদিনে কি সব করে ফেলা সম্ভব? আজকে বিএনপি যে সংস্কারগুলোর কথা বলছে, 15 বছর আগে বিএনপিকে এটাতে বিশ্বাস করতো না। কিন্তু আজকে কালের পরিক্রমায় আপনার ঘটনা প্রবাহে ধাক্কা খেতে খেতে বুঝতে বুঝতে বিএনপি কিন্তু আজকে এই অবস্থানে এসছে। আমরা এই সংস্কারগুলো চাই। বিএনপি যে এবার রাজনৈতিক দলগুলো যে 31 দফা সংস্কারের প্রস্তাব, এটা একটা সাহসী পদক্ষেপ। সে কারণে আজকে আমি যে সংস্কারের প্রস্তাবের কথা বলছি, এটা কিন্তু 2 বছর পরে আবার পরিবর্তন করতে হতেও পারে, আবার নতুন একটা সংস্কার প্রস্তাব আমাকে গ্রহণ করতেও হতে পারে। সেই কারণে এটাকে চলমান রাখতে হবে, সংস্কারটাকে চলমান রাখতে হবে। এইটার জন্য নির্বাচন একদম স্থগিত রাখা, নির্বাচন সে পর্যন্ত হবে না, এই পর্যায়ে আমার যাওয়া উচিত হবে না। আর যেটা বলেছেন আপনি, আমি একদম একমত যে আমরা শুনেছি আরেকটা ট্রাইব্যুনাল নাকি হচ্ছে, আরেকটা না, আরও একটা ট্রাইব্যুনাল হওয়া প্রয়োজন, এবং এইটা প্রায়োরিটি দেওয়া উচিত। এবং সেই কি বলে, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের বিচারগুলো অবিলম্বে দৃশ্যমান হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।